আসসালামু আলাইকুম। আজ সকলের মাঝে খুব জনপ্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে বিরিয়ানি। কিভাবে খুব সহজেই মাটন বিরিয়ানি করা যায় সেটাই আজ আপনাদের মধ্যে তুলে ধরব। আমি আজ ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা দিয়ে খুব সহজেই ঘরে যা উপকরণ আছে সেগুলো দিয়ে কীভাবে করা যায় সেটাই তুলে ধরছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ কুচানো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা। দিয়ে দিব 2.5 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 10-12টার মতো গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি 5-6টা এলাচি আর সামান্য কিছু জয়ত্রী। তারপর কিছু দারচিনি ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টুকরোর মতো দারচিনি ছিল। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এই মুহূর্তে এসে কিছু কথা বলি। খুব সিম্পল ওয়েতে রান্না হলেও বিরিয়ানির রান্নাটা অনেক টেস্ট হয়ে থাকে। বাসায় সাধারণ উপকরণ দিয়ে যে এত ভালো বিরিয়ানি রান্না হয় সেটা যদি রান্না না করেন বুঝতেই পারবেন না। আচ্ছা, মাখানের এই মুহূর্তে এসে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি অতিরিক্ত পরিমাণ তেল ইউজ করছি না, যেহেতু মাংস থেকে তেল আসবে, আবার পরবর্তীতে সেকেন্ড ধাপেও তেলটা ইউজ করতে হবে, তাই আমি এখানে অতিরিক্ত তেল ইউজ করছি না। প্রায় 1/4 কাপের মতো তেল দিয়েছিলাম। তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়া মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তাই আমি ঝালটা একদমই কমিয়ে রান্না করি সব রেসিপিতেই। ঝালটা আবারও বলছি আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এই তো আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 টেবিল স্পুনের মতো। মরিচটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। প্রায় আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আচ্ছা, সবাই ভাববেন না যে রান্নাটা বোধহয় শেষ হয়ে গেল, মাখানো শেষ মানেই রান্নাটা শেষ। না, রান্নার আরও অনেক বাকি রয়েছে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কী করছি। বসিয়ে দিচ্ছি একটা পাতিল। পাতিলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা চুলার উপরে বসানোর পর আমি হালকা আঁচে প্রথমত জাল দেব। যতক্ষণ না পর্যন্ত মাংসর গা থেকে পানি উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে জাল দিয়ে যাব। আপনারা অবশ্যই মাথায় রাখবেন, চুলাতে মাংস দেওয়ার পর প্রথমেই হাই আঁচে জাল দিবেন না, এতে করে মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমত মিডিয়াম আঁচে রান্না করবেন, পরবর্তীতে যখন পানি আসবে তখন হাই হিটে রান্না করতে পারবেন। আমি এই মুহূর্তে কিছু টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটো ছিল। কিছুক্ষণ পরপরই আমি মাংসটা নাড়া দিয়ে দিচ্ছিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট পরে পরে নাড়া দিয়ে দিচ্ছি, যাতে উপরের মাংসগুলো নিচে আর নিচের মাংসগুলো উপরে আসে, খুব শীঘ্রই সিদ্ধ হয়ে যায়। আশা করি আপনারা এই টিপসটা সকলেই জানেন। এই তো কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আপনারা এই মুহূর্তে বলবেন না যে রান্না প্রায় শেষ হয়ে গেল, মাংস তো দেখতে ফ্যাকাশে লাগছে। না, একদমই না, শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। এই তো মাংসটা আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন উপরে তেল ভেসে এসেছে তখন ভাববেন মাংসটা কষানো হয়ে গেছে। অবশ্যই দেখে নেবেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নিয়েছিলাম। বসিয়ে দিচ্ছি অন্য একটা প্যান। আমি এখানে ননস্টিক প্যান ইউজ করেছি, এতে করে বিরিয়ানি রান্না করতে খুব সুবিধা হয়। তলানিতে লেগে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 5-6 টুকরা দারচিনি, নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কোচানো, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা মাঝখানে ফালি করে দিয়েছিলাম,
দিয়ে দিচ্ছি 4-5টা এলাচি আর সামান্য কিছু লং, দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজগুলো মোটামুটি ভাজার পর আমি এখানে 1 কাপের মতো মুগ ডাল দিয়ে দেব। মুগ ডালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। অনেকে তেলে মুগ ডাল দেয়, কিন্তু আমার কাছে মনে হয় যদি তেলে ভেজে মুগ ডালটা ইউজ করা হয় তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। এই তো মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত লালচে হয় বা সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 2 কাপের মতো পোলাওর চাল। পোলাও চালটা আমি প্রথম অবস্থায় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 2 কাপ বলতে গেলে আধা কেজির মতো চাল দিয়েছিলাম। এই তো আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। আচ্ছা, নাড়াচাড়ের এই মুহূর্তে কিছু টিপস আপনাদের মধ্যে শেয়ার করে নিই। 2 কাপ চালের জন্য হচ্ছে 2 কাপ পানি। আশা করি এটা আপনারা অনেকেই জানেন, তবে যদি পুরান চাল হয়ে থাকে তাহলে পানিটা সামান্য বেশি দিতে হয়। আর মাংসের হিসাবটা হচ্ছে 2 কাপ চালের জন্য 2 কাপ গরুর মাংস যদি আপনারা ইউজ করে থাকেন বিরিয়ানিটার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট। তবে কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সমান সমান দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, আপনারা দেখতেই পারলেন অনেকক্ষণ প্রায় নাড়ানাড়ি করে চালগুলোকে ভেজে নিয়েছি। আপনারা কিভাবে বুঝতে পারবেন চাল ভাজাটা হয়ে গিয়েছে? যখন দেখবেন একদম ড্রাই হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, হাতে ধরলেই বোঝা যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে চালগুলো ভাজা কমপ্লিট। তেলের পরিমাণটাও সেরকম থাকবে যেরকমটা হচ্ছে প্রত্যেকটা চালের গায়ে গায়ে লেগে থাকবে, তবে অতিরিক্ত পরিমাণ তেল থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাংসটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম, দেখতেই পারলেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। আমি মশলাটাও এখানে অতিরিক্ত দেইনি, 1 প্যাকেটে প্রায় 4 চা চামচের মতো মশলা থাকে, আমি 2 বার ইউজ করেছিলাম, তাই ধরা যায় 2 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এখানে আমি দিয়েছি। আসলে এখানে অতিরিক্ত পরিমাণ মশলার ব্যবহার হয়নি, কিন্তু টেস্টটা এত ভালো যে আপনারা যদি বাসায় না রান্না করেন বুঝতেই পারবেন না। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি অতিরিক্ত ঝাল খেতে চান তাহলে মরিচগুলো ফালি করে দিতে পারেন বা বেশি দিতে পারেন। আমি যেহেতু অতিরিক্ত ঝাল চাচ্ছি না, তাই আমি আস্ত মরিচগুলো দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। সামান্য কিছুক্ষণ ভাজার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রান্নাটা করতে করতে আইডিয়া চলে এসেছে, তাই আমার আর পানিটা মাপার কোনো প্রয়োজন পড়ে নাই। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য শুধুমাত্র বলছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যতটুকু চাল নেবেন ঠিক ততটুকু পরিমাণে পানিও নেবেন। যদি 1 কেজি পরিমাণ চালের বিরিয়ানি রান্না করে থাকেন তাহলে 1 কেজি পরিমাণ পানি দিয়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন বিরিয়ানিটা পারফেক্ট হবে। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর হাই হিটে জালটা বাড়িয়ে দিয়েছিলাম। অবশ্যই খেয়াল রাখবেন যারা নতুন রাঁধুনি আছেন তারা পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাওটা ঝরঝরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এখানে অতিরিক্ত পরিমাণে গরম পানিটা ইউজ করি নাই, যেহেতু প্রচুর পরিমাণে রান্না করতে করতে আইডিয়া হয়ে গিয়েছে, তাই ট্যাবে যেই পরিমাণ গরম পানিটা হয়েছিল সেই পরিমাণে গরম পানিটা আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই বলক আনানো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে এসে আমি আরও একটা নাড়া দিয়ে দিচ্ছি। আরও একটা কথা আপনাদেরকে বলে নিই, অতিরিক্ত পরিমাণ নাড়াচাড়া করবেন না, এতে করে বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিমাণ মতো পানি দেওয়ার পর
ঢাকনা দিয়ে দমে রেখে দিবেন, এতে করে বিরিয়ানিটা পারফেক্ট হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। বিরিয়ানিটাতে পানি দেওয়ার পর আমি প্রায় 4 বার নাড়া দিয়ে দিয়েছিলাম। প্রথমে যখন পানি শুকিয়ে গিয়েছিল তখন একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। যখন পানিটা একদমই কমে মাখা মাখা হয়ে গিয়েছিল তখন একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। আর শেষ মুহূর্তে এসে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। আপনারাও ঠিক সেভাবেই চেষ্টা করবেন। অতিরিক্ত নাড়াচাড়াই করলে বিরিয়ানিটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে খানিকক্ষণ দমে রেখে দিয়েছিলাম। এই তো দেখতে পারলেন কতটা ঝরঝরে আর সুন্দর একটা বিরিয়ানির রেসিপি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারী একটা ভিডিও। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।